গাফার, বলো। এই যে লন্ডনে তুমি আছো, সেই আজকে তো অনেক দিন হয়ে গেল, প্রায় 42 বছর হয়ে গেল। আর যখনই আসি, আমিও একসময় তো লন্ডনে থাকতাম। হ্যাঁ, লন্ডনে এলেই তোমার কাছে একবার করে আসি। সে আজকের তো সম্পর্ক নয়, 60-62 বছর। তবে এবার যে এলাম গাফার, আজকে ধরো কথা বলছি 15ই মে 2016। এবার যে এলাম এই 1 মাস আগে এসছি একটা দুঃখজনক কারণে। সেটা হচ্ছে যে শরীরের অবস্থাটা ভালো নয়। আমার কিছু অসুস্থতা দেখা দিয়েছে, ফুসফুসে ক্যান্সার, সেটা একটু ছড়িয়ে পড়বার উপক্রম হয়েছে। ডাক্তার ঢাকা থেকে বলল যে আমি যেন লন্ডনে গিয়ে ভালো চিকিৎসা গ্রহণ করি। এলাম তো তুমি এই কথা শুনে রবীন্দ্রনাথের একটা গান আমাকে দুকলি শোনালে, একটু বলো না গানটা একটুখানি বলো। যে যাবার আগে উনি লিখেছিলেন। এটা মনে পড়লো যে তোমার আমার দুজনেরই বয়স 80 পেরিয়েছে। যাবার বাঙালির গড়পড়তা আয়ুর চাইতে এটা বেশি, সুতরাং আমার দুঃখ নেই। তোমাকে যেমন ডাক্তার একটা স্পেসিফিক রোগের কথা বলেছে, তেমনি আমারও অনেক রোগ আছে যেগুলো যদিও ইমিডিয়েট মৃত্যুর কথা বলে না, কিন্তু আশাও দেয় না। তখনই রবীন্দ্রনাথের গানটা মনে পড়ে। আমি তো গান গাইতে পারি না, গলার নেই। শুনতে চাও বলতে পারি, কারণ এটা দুজনেরই মনের কথা। না, আমরা তো মানে রবীন্দ্রনাথেরও যখন কথা আমারও। চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা। দোস্ত, আমাদের দুজনেরই বেলা ফুরিয়েছে। দুঃখ নেই, অতীতের দিকে তাকিয়ে কোনো দুঃখ নাই। আই হ্যাভ নো রিগ্রেট। আমারও কোনো রিগ্রেট নেই। উই হ্যাড এ গুড রান অফ লাইফ। আর মানুষের কথা ভেবেছি, মানুষের কথা বলবার চেষ্টা করেছি, দেশের কথা বলবার চেষ্টা করেছি, এবং সৎ থাকবার চেষ্টা করেছি। যা কিছু ভেবেছি সেটা গোপন না করে, রেখে ঢেকে না রেখে, পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি। অনেক বিপদ তোমারও গেছে, আমারও গেছে, নানা রকম দিক থেকে। তবে এই গান শুনতে শুনতে মনে হলো, তোমার মনে আছে যে সেই 50-এর দশকে আমাদের শুরুর দিনগুলোতে, যখন তোমার বয়স মনে করো 18-19, আমারও 17-18-19 এরকম, তোমাকে আমরা বলতাম যে ওই গানটা করো, তৃষ্ণা আমার চোখে, মনে আছে? তৃষ্ণা আমার বক্ষ জুড়ে সন্তাপে প্রাণ যায় যে পুড়ে, তুমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যে পুড়ে। সেই সময়গুলো একটা ভালোই সময় ছিল, কি বলো? এখন এই বললে তো যে তোমারও অসুখ বিসুখ, আমারও অসুখ বিসুখ, বয়স হয়েছে, পেছনের দিকে তাকিয়ে এখন তো কাউকে দেখি না চারপাশে। তাদের সঙ্গে ঝগড়া করতাম, বন্ধুত্ব ছিল, শত্রুতা ছিল, কেউ নেই। আমাদের সেই হাসান হাফিজুর রহমান, কবি শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, তারপরে সাইদ আতিকুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, কেউ নেই, কেউ নেই। আমার তো মনে হয় তুমি আর আমি বোধহয় এখন। হ্যাঁ, আর আছে আরেকজন আছে, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, বুড়ো আছে ওই সময়কার লেখকদের ভেতরে। আমরা সহপাঠী সবাই। হ্যাঁ, সহপাঠী। এবং 50-এর দশকের কথাই মনে পড়ে। তখনই তোমার সঙ্গে আমার প্রথম আলাপ সওগাতের অফিসে, তাই না? সেই সওগাত অফিসে, ওখানে আমাদের সাহিত্যের সভা বসতো, পাকিস্তান সাহিত্য সংসদ পাক্ষিক সভা বসতো। সেখানে নাসিরুদ্দিন সাহেবের গুদাম ঘরে কাগজ টাগজ সরিয়ে, রওশন আর মুসলিম দুই বালক ছিল, আমাদের চা খাওয়াতো, এবং মেয়েদের নামে কবিতা লিখতে হতো। একটা সিঙ্গারা আর একটা চা। হ্যাঁ, বেগম পত্রিকায় মেয়েদের নামে কবিতা লিখতে হতো। হাসান তো বেগম সম্পাদনা করতেন বেনামিতে, এমনকি সোয়েটার বোনার কলা কৌশলও তাকে লিখতে হতো। হাসানের একটা কবিতার কয়েকটা লাইন মনে পড়ে, ওর বইতে কখনো পাই না ওটা। তুমি হাসানের কথা বললে,
মরুভূমি তার শরীরে অসার ধুলার রাশি, উড়াবেই কেন দিন রাত বসে, বলো না এসে, বলবে এখন সময় তোমার হয়েছে এখন দীপ্তিমান, কতটুকু গেলে স্বর্গ মেলে, কত পথ গেলে স্বর্গ মেলে। তো জীবনের এই প্রান্তে এসে হাসানের কবিতার এই প্রশ্ন যে কতটুকু গেলে স্বর্গ মেলে, কত পথ গেলে স্বর্গ মেলে, যে স্বর্গ রচনা শামসুর রহমানেরও করতে যাওয়া চেয়েছিলাম আগে আমরা। যে কবিতাটা আবার প্রায় মনে পড়তো, গধূলিতে হলো যার প্রয়াণ হে প্রভু। আমাদেরও তো জীবন গধূলি। শামসুর রহমানও মারা যাওয়ার আগে এই কথা, গধূলিতে হলো যার প্রয়াণ হে প্রভু। তবে চলে যাওয়ার কথা এত বলতে নেই গাফার, ভুলে যাও, চলে যাওয়ার কথা এত বলতে নেই। ঠিক আছে, যেতে তো হবেই, জন্মেলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির চিরস্থির কবে নয় নীড়, হায় রে জীবন নদে। তো মাইকেল মধুসূদন, আর সেই মাইকেল মধুসূদনই বলেছেন, রেখো মা দাসের মনে, এই মিনতি করি পদে। এবং এইটুকু যে দাস হিসেবেই এই বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে যা কিছুই আমরা করেছি, শেষ পর্যন্ত এইটুকুই যে রেখো মা দাসের মনে, আমাকে মনে রাখা নয়, কাজটাকে মনে রাখা। আমি মনে করি আমাদের চেয়েও বড় হচ্ছে কাজ, যদি কিছু কাজ করে থাকতে পারি, এই কাজটাকে যেন মনে রাখি। তোর খেলারাম খালেদা উপন্যাসের কথা আমার মনে পড়ে। তোমাকে প্রচুর মানে কি বলবো, সুনাম দিয়েছে, দুর্নাম দিয়েছে, তাই না? এবং বইটার বিশেষত্ব হচ্ছেই, প্রথম বাংলাদেশে, আমি এটা লিখেছিও তোমার জলেশ্বরীর জাদুঘর বইতে, যে এই প্রথম শেখ মুজিবুর রহমান সয়দভা মুভমেন্ট উঠে এসেছিল। এর আগে কখনো গল্পে বা সাহিত্যে বঙ্গবন্ধু বা তার এই আন্দোলনে একটা উঠে আসে, রাজনীতিটা উঠে এসেছিল খেলারাম খেলা বইটিতে চমৎকারভাবে উঠে এসেছে। 60-এর দশকের বোধহয় একটা সেই সময়। আরও একটা তোমার যে এটা অনন্য দান বাংলা সাহিত্যের, এটা হচ্ছে এই যে বাংলা সাহিত্যে তখনও মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়নি, শহুরে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়নি। ফলে শামসুদ্দিন আবুল কালাম, শওকত ওসমান, তারপর ইভেন সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামভিত্তিক গল্প বেশি লিখেছে। আমিও তো সমস্ত গল্পই গ্রাম ভিত্তিক। তুমি প্রথম এসে তাস এবং অন্যান্য গল্পে প্রথম তুমি মধ্যবিত্ত শ্রেণীকে তুলে আনলে এবং ঢাকার নাগরিক জীবনটা উঠে আসলো। এইটা তোমার একটা বড় কীর্তি। এটা জানি না এটা মনে রাখবে কি না। তবে সওগাত, আরেকটি বড় কথা যে সওগাত অফিসে আমার অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের এই আলাউদ্দিন আজাদ তোমাকে নিয়ে, তবে জামাল উদ্দিনের কথা মনে আছে? হ্যাঁ, ডাক্তার ডাক্তার হয়ে এখন আমেরিকায় বোধহয় না আছে কিনা তাই বা কে জানে, খবর তো রাখি না। তারপর আমাদের একমাত্র মহিলা ছিল রাবেয়া খাতুন। হ্যাঁ হ্যাঁ, এখনো আছেন উনি, এবং এখন উনি লব্ধ প্রতিষ্ঠ কথাশিল্পী। তার ছেলে সাগর এখন চ্যানেল আই এর মালিক, তাই না? কদিন আগেই শুনলাম যে রাবেয়া অসুস্থ হয়েছে পড়েছিলেন খুবই, সাগর ওকে নিয়ে ব্যাংককে গিয়েছিল এবং বোধহয় গত সপ্তাহে ঢাকায় ফেরত এসছে। তো একটু নাকি সুস্থ এখন। তো আমাদের বয়সী তো। অনেকদিন লিখতে পারেন না, হাত কাঁপে বা ঠিক মনোসংযোগ করতে পারেন না। আমি তাকে বলেছিলাম তার জন্মদিবস বোধহয় 2-3 বছর আগে, আমি বলেছিলাম আপনি আমাদের এই ঢাকার আশাপূর্ণা দেবী। খুব খুশি হয়েছিলেন। তাই মনে আছে সে সওগাত অফিসে সে গান গাইতো, একটা গান, হ্যাঁ, এই যেন রবীন্দ্রনাথের গান, ওরে নতুন যুগের ওরে ভোরে, নতুন যুগের ভোরে, এই গানটা গেয়েছিল। এবং সে ভোরে এর উচ্চারণ নিয়ে আবার ফজলুল রহমান খুব হাসাহাসি করতো যে ভোরে না হয়ে যায়, নতুন যুগের ভোরে। হ্যাঁ, উনি আবার তার এক আত্মজীবনী লিখেছেন, তাতে আবার লিখেছেন যে গাফফার চৌধুরী ছিল হিম্যান। তা আমি আবার পরে, আমি তো ঢাকায় যাওয়ার পরে অনেকে আমাকে ঠাট্টা করতেছে, রাবেয়া খাতুন তোমাকে হিম্যান লিখেছে কেন? তা আমি কী করে জানবো? তাকে জিজ্ঞাসা করো আমাকে হিম্যান কেন লিখেছে। দেখ, সিম্যান যে লেখে নেই তো ভালো না, বাট ইউ আর এ ভেরি হ্যান্ডসাম ম্যান। তখন মাথা ভর্তি চুল ছিল আমার মনে আছে, এবং অনেক ছিপছিপে ছিল। তাহলে তোমার সঙ্গে কন্টেস্টে পারিনি। না 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 না, তবে তুমি ইউ আর এ ভেরি হ্যান্ডসাম ম্যান। এবং অনেক অনেক জীবনে অনেক অনেক যখন তাস এবং অন্যান্য গল্প বেরোয়, ইউ আর ভেরি হ্যান্ডসাম ম্যান। আর তা না হলে কি আর আনোয়ারা ভাবি তোমার প্রেমে পড়ে? একজন ডাক্তার মানুষ একজন টিবি রোগীর প্রেমে পড়ে গেল, তাই অসাধারণ না হলে তো হয় না। হ্যাঁ, না ওর জন্য তো মানে আমি কি বলবো, আজকে আমি যেখানে আছি আর কি, সেটা ও না থাকলে হতো না।
ঠিকই। সব দিক থেকে আমাকে সমস্ত দিক থেকে ভালোবাসা আগলে দিয়ে, আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে সমস্ত দিক থেকেই করেছে। তবে জীবনের এই ধরনের সংযোগগুলো ভোলবার নয়। যেমন এই যে শেলী ভাবি, মানে তোমার স্ত্রীর কথা বলি, কিভাবে তুমি তাকে দেখে রেখেছো, এটা প্রকৃত ভালোবাসা ছাড়া হয় না। প্রকৃত ভালোবাসা ছাড়া হয় না। আমরা যতই হাসি ঠাট্টা করি, কিন্তু শেষ পর্যন্ত এইটাই সত্য যে প্রকৃত ভালোবাসা ছাড়া এরকম হয় না। তার অসুস্থতা, তার পঙ্গুত্বকে তুমি মেনে নিয়ে যেভাবে তাকে দেখাশোনা করে রেখেছো সব দিক থেকে। তবে আমার একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে তুমি সাংবাদিকতায় ঢুকে তোমার সৃজনশীলতাকে নষ্ট করেছি। নষ্ট করনি, ক্ষুণ্ণ করেছো। ক্ষুণ্ণ করেছো, কারণ তারপরেও তোমার কিছু কিছু লেখা দেখেছি, গল্প দেখেছি, কবিতা দেখেছি। ইউ স্টিল হ্যাভ দ্যাট পাওয়ার দ্যাট ইউ হ্যাড ইন দ্য 50s, ইভেন ইন 60s। বুঝলেন, তোমার চন্দ্রদ্বীপের উপাখ্যান, সেই উপন্যাস এখনও আমার মনে পড়ে। চন্দ্রদ্বীপের উপাখ্যান, তোমার সম্রাটের ছবি এখনও আমার মনে পড়ে। আর তোমার সেই গান ভাষা আন্দোলনের উপরে, এ তো তুমি আমি চলে যাব, এই গাছপালা চারদিকে যা দেখছি সব মরে যাবে, সব চলে যাবে, কিন্তু এই গান থেকে যাবে বাংলাদেশের কোটি কোটি অগণিত আগামী মানুষ। আমাদের জীবনে বহু বিচিত্র চরিত্র দেখেছি। নাসিরুদ্দিন সাহেব একটি বিচিত্র চরিত্র না? সওগাতের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। উনি বসে থাকতেন অফিসের সামনে, তা আপনারা গেলেই এই রওশন, এই ওদেরকে ইয়ে খাও, কি জানি ওটা বলে, পেঁয়াজু। পেঁয়াজু আসতো, চা আসতো, তারপর বলতো যে ইয়ে করো, এই তোমার কয়েকজনের কবিতা লিখে দাও। মেয়েদের নামে কবিতা। এবং দুপুরে ভাত খাবার সময় হলে ওর কাছে আবার দরখাস্ত করতে হতো যে আমরা আমরা কয়েকজন অনাহারি আছি, অনাহারি সাহিত্যিক সাহিত্যিক। বললেন, আপনার পাশের গুদাম ঘরে বসে আছি, খাওয়াবেন। তা আমার মনে আছে একবার এরকম হাসান, ওই রওশন ওনার যে পিয়ন, বললো যে পুরা বিস্তারিত লিখতে হবে। তো হাসান সমস্ত কিছু লিখে, আমরা তখন সিগারেট খেতাম, তা হাসান লিখেছে বাজে খরচ 8 আনা। সিগারেট তো আর লিখতে পারে না। নাসিরুদ্দিন সাহেব ফেরত পাঠিয়েছেন, বলে বাজে খরচটা পরিষ্কার করে লিখতে হবে। তবে ওই মানুষটির অবদান বিশাল, বিশাল অবদান। এই যে প্রগতিশীল সাহিত্যকে উনি লালন করেছেন 50-তে, তখন তো চারদিকে মানে একেবারে, মনে করো তারও আগে থেকে, নজরুলেরও আগে থেকে পাকিস্তান উনি আমলে, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসে সবাইকে দেখে পাকিস্তান রেখেছেন। আমলে ওই সময় মানে ডাইহার্ড পাকিস্তানি সব সাম্প্রদায়িকতার মধ্যে ওই লায়াল স্ট্রিটটা তো একটা নাম না? হ্যাঁ হ্যাঁ, পাটুয়াটুলি, লয়াল স্ট্রিট। ওই বাড়িটাই ছিল আমাদের আশ্রয়, সবাই আসতো। আমার এর কথা মনে পড়ে, খালেদ চৌধুরীর কথা। হ্যাঁ, সে আবার তো শুদ্ধ ভাষায় কথা বলবে। সে মত কর্তৃক কি যেন, মত কর্তৃক খুদ পিপাসা অনুভূত হয়, কি যেন হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের কথা বলে খুব মজার মানুষ। মজার কথা লিখতো। তবে কিছু লিখলো না, এটাই একটা আফসোস থেকে গেল তার জন্যে। চলেও গেছে বেচারা। আমাদের সময়কার সবাই চলে গেছে একের পরে। এখন সত্যিই মাঝে মাঝে মনে হয় যে এই পুরনো কথা নিয়ে যে একটু হাসবো, একটু গল্প করবো। প্রেস ক্লাবে যাই, সব গম্ভীর মুখে বসে আছে, এবং তখন আমাদের অধিকাংশ কথা বলে না, চিনিও। অধিকাংশ কিন্তু আগে তো ওখানে বসে কি হই হল্লা, বাপরে বাপ, আর মারামারি, গালাগালি। প্রেস ক্লাবের সেই বিল্ডিংটা ভেঙে ফেলেও কিন্তু আমাদের বুক ভেঙে দিয়েছে। এটা একটা অসাধারণ ওইটা বিল্ডিং। মানে এরা তো ভাঙে না, কেন যে ভাঙলো? আর এটা একটা কি তৈরি করেছে একটা, মানে এখন একটা ম্যাচ বাক্সের মতো একটা ম্যাচ বাক্স। বিল্ডিং করে রেখেছে। আমাদের এই প্রবণতাটা বহু জায়গাতে দেখি, যেমন ঢাকা কলেজ স্কুল, যেখানে আমি স্কুলে 9-10 পড়েছি, এটা তোমার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি হাউস ছিল। সেইখানে তোমার ঢাকা কলেজ স্কুল প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে, এবং সেই বিল্ডিংটা জেনারেল এরশাদ ভেঙে সেখানে কাচারি, মানে এই আদালত বাড়ি তৈরি করেছেন, 5তলা ম্যাচ বক্সের মতো। তারপরে যে গাছপালা সমস্ত কেটে সাফ করেছে জিয়াউর রহমান, কারণ উনি ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে যাবেন, পাছে কেউ গাছপালার উপর থেকে গুলি করে দুধারে যত সমস্ত পুরনো গাছপালা কেটে সাফ করলেন। আমার মনে আছে 73 সালে এই বুদ্ধদেব বসু জিজ্ঞেস করছিলেন যে ঢাকার সেই পুরনো গাছপালাগুলো আছে নাকি, এবং কত মমতার সঙ্গে তিনি এই পুরানো মল্টনে মোড়ে ওই গাছটা
ওই সদরঘাটে যাওয়ার পথে ভিক্টোরিয়া পার্কের কাছে ওই গাছটা বলছিলেন, এগুলো মানুষের স্মৃতির অংশ, বিনষ্ট করে ফেলেছে সমস্ত। 1950-তে তুমি কি ঢাকায় ছিলে? তখন 1950-তে মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় আসি। তখন কাঠটুলিতে কি বন্ধু সমাজ না বান্ধব সমিতি নামে একটা বান্ধব সমিতি, সেখানে বুদ্ধদেব বসু আসেন। বুদ্ধদেব বসু আসে, এই প্রথম আমার বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের সঙ্গে আলাপ, প্রথম। সেও মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে। আমাদের তো সবারই একই সময় ম্যাট্রিক, 1950 সাল। গেলাম সেখানে, তাই দেখি বুদ্ধদেব বসু বসে আছেন, আশরাফ সিদ্দিকী, আরেক কবি ছিলেন যে কি নাম ওনার, আব্দুর রশিদ খান, আরও অনেক, শামসুর রহমান, হাসান হাবিজুর রহমান, আলাউদ্দিন আজাদ, সবাই ওখানে বসা। সেখানে আশরাফ সিদ্দিকী হঠাৎ প্রশ্ন করলো বুদ্ধদেব বসুকে যে আমার পেটে খিদে, এখন যদি আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে কোনটা দেখব? তা বুদ্ধদেব বসু বিরক্ত হয়েছেন, প্রশ্ন শুনে বলেছেন তোমার যেটা খুশি। বেচারা খুব দমে গেছিলেন। সেই যে নতুন কবিতা প্রথম 1950 সালে প্রথম আব্দুর রশিদ খান আর আশরাফ সিদ্দিকীর সম্পাদনায়, যৌথ সম্পাদনা, এবং প্রথম বোধহয় বুরহানের কবিতা প্রথম ছাপা হয়েছে। শামসুর রহমান, হাসান, এদের সবারই হাসান শামসুর রহমানকে করলো, উৎসর্গ করলো, শামসুর রহমান হাসানকে উৎসর্গ করলো। বুরহান ছিল ওখানে সবচেয়ে কনিষ্ঠ কবি। তারপরেই বোধহয় এই আমাদের সাহিত্যে সগাত গোষ্ঠীর যে বড় অবদান হলো 1950-তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এইটা রোখার জন্য দাঁড়ানো সাহিত্যিকদের, এবং হাসান হাবিজুর রহমানের সম্পাদনায় দাঙ্গার 5টি গল্প। ওটা হাসানের সম্পাদনায় নয়, হাসান প্রকাশ করেছিল, মুস্তফা নুরুল ইসলামের সম্পাদনায় বেরিয়েছিল, কিন্তু প্রকাশক ছিল হাসানের সবচেয়ে বড় কাজ হচ্ছে 21-এর সংকলন, যেখানে তোমার ওই গানটি প্রথম কবিতার দীর্ঘ কবিতা আকারে ছাপা হয়, আমার প্রথম কবিতা ছাপা হয়। অসাধারণ একটি সংকলন ছিল 21-এর সংকলন। আমিনুল ইসলামের সেই প্রচ্ছদপট লাল, মুর্তজা বশিরের কাঠখোদাই স্কেচ, মুর্তজার লেখাও ছিল, সালে আহমদের লেখা, কবির উদ্দিন আহমেদ, এদের সব ভুলে গেছি আমরা এখন। কবির বেঁচে আছেন কেউ তাও জানি না। যাক, যারা বেঁচে আছি আমরা, এই দেশটার এই মানুষগুলো। আমার যখন প্রথম সন্তান হয় তখন সবাই আমাদের নামের জন্য খুঁজছি, তখন সৈয়দ হকের তোমার বই বেরোলো অনুপম দিন, তাই না, উপন্যাস। আমার ছেলের নাম রাখলাম অনুপম। আমার এখনো মনে আছে, এবং এরকম বোধহয় ঘটনা খুব বিরল যে বইয়ের নাম থেকে সন্তানের নাম। আমার খুব ভালো লাগলো অনুপম দিন নামটা। ছেলে এসে বললে তো আমাকে বলে যে সৈয়দ হক, তোমার বইয়ের নাম থেকে আমি একটা জিনিস চুরি করেছি। তখন আমি দৈনিক আজাদে কাজ করি। আজ অফিসে গিয়ে যাওয়ার পরে মৌলানা আকরাম খাঁ সাহেব ডাকলেন, থেকে বললেন তোমার নাকি ছেলে হয়েছে। আমি যে হুজুর, তাই হয়েছে, তাকে হুজুর ডাকতাম আমরা, হুজুর হয়েছে। তুমি নাকি তার নাম হিন্দু নাম রেখেছো? হিন্দু নাম? হ্যাঁ। তুমি নাকি তার নাম অনুপম রেখেছো? আমি বললাম হুজুর, অনুপম তো হচ্ছে বাংলা শব্দ, আমি যদি আমার ছেলের নাম দুর্গা প্রসন্ন, কার্তিক চন্দ্র রাখতাম তাহলে হিন্দু নাম হতো না, তো অনুপম সুন্দর নাম। আপনি আপনার ছেলেদের নাম কি রেখেছেন? কেন? আমি আপনার এক ছেলের নাম মুকুল, আরেক ছেলের নাম বকুল, এগুলা তাহলে হিন্দু নাম? এখন চেপে গেছে, আর আমাকে এটা নিয়ে কথাবার্তা বলেননি। লোক ভালো ছিলেন, যদিও রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক ছিলেন, কিন্তু মনের দিক থেকে খুবই অসাম্প্রদায়িক ছিলেন উনি, মৌলানা আকরাম খান। তারপর মানিক মিয়া, তার কাছে তো সাংবাদিকতা শিখেছি। আর সাহিত্যে অবশ্য বাংলাদেশে সাহিত্যের মূল্যায়নটা, যেহেতু ভালো সমালোচক নেই, মূল্যায়নটা হয়নি। এটা কিন্তু বাংলা সাহিত্যেরই একটি দুর্ভাগ্য যে কি পশ্চিমবাংলা কি বাংলাদেশে সমালোচক, যথার্থ সমালোচকের অভাব সে আজকের নয়, এই শতবর্ষের পুরনো। শোনো গাফার, শরীরটা তো আমার ভালো নেই, বেশিক্ষণ করবো না। শুধু একটা কথা বলো, আমিও একটা কথা বলি, যে তুমি কি ভেবেছিলে, কি চেয়েছিলে এই সময়, এই দেশ, এই মানুষ সম্পর্কে, এবং তোমার ঠিক এই মুহূর্তের একটা সংক্ষেপে এটা বলবো, কারণ আমারও কিছু ভাবনা চিন্তা আছে। তো আমার একটা ধারণা ছিল আমি একজন বড় সাহিত্যিক হব, কিন্তু হতে পারিনি। তার কারণ আর্থিক
অবস্থা। বিয়ে করার পরে যখন দেখলাম যে গল্প লিখে পাবলিশারের কাছে গেলে 100 টাকা দেয়, তাও আবার 100 দিন ঘুরিয়ে, সংসার চলে না। কিন্তু খবরের কাগজে রাজনৈতিক কলাম লিখলে মাসের 400 টাকা আসে। ওই যে ঝুঁকে পড়লাম, তারপর তো শেখ মুজিবের সান্নিধ্যে এলাম, তাতে আরও রাজনীতি লেখার উনি মাঝে মাঝে ফরমাস দিতেন, এটা লেখ, এটা লেখো। শুধু সাহিত্যিক স্বপ্ন আমার সফল হয়নি। দ্বিতীয়ত আমার ধারণা ছিল যে বাংলাদেশ যে কোনো কারণেই হোক একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, হিন্দু মুসলমান ভেদাভেদ থাকবে না। যেটা আছে, কারণ অন্যান্য উপমহাদেশের অন্যান্য দেশের চাইতে আমাদের বৈশিষ্ট্যই ছিল বাংলাদেশের মিশ্র সংস্কৃতি, মাটি, পলি মাটি, সাগর বিধৌত দেশ এবং বিভিন্ন সংস্কৃতি, আরব, পারস্য, টার্কিশ, পর্তুগিজ, সমস্ত সংস্কৃতির একটা মিলন মোহনা। এখানে এই দেশটা কখনোই সাম্প্রদায়িক হবে না, এটা একটা হবে। সুতরাং শেখ মুজিবুর রহমান যখন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীনতার ডাক দিলেন, তা তো আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি, মরতেও ভয় পাইনি, মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এটা আমি তোমাকে আগেও বলেছি, তুমি আমার সঙ্গে একমত হওনি। আমার সে আশাটা পূর্ণ হয়নি। এখনও দেখি, আমার তো মনে হয় পাকিস্তান আমলে আমরা যতটা অসাম্প্রদায়িক ছিলাম, এখন তার সাথে অনেক বেশি সাম্প্রদায়িক। না, সে কথা যদি বলো তাহলে তো ব্রিটিশ আমলে আমরা আরও বেশি অসাম্প্রদায়িক ছিলাম। ব্রিটিশ আমলে ছিলাম বাধ্য হয়ে, কারণ ব্রিটিশরা একটা অসাম্প্রদায়িক নীতি প্রয়োগ করেছিল। কিন্তু পাকিস্তান আমলে তো ওদের চেষ্টাই ছিল আমাদের সাম্প্রদায়িক হই। রবীন্দ্রনাথ বর্জন, নজরুলকে কর্তন, তারপরে কত তো বিপদের ভিতর দিয়ে আমরা যাইনি, তা আমরা ফাইট করেছি। না, আমি কিন্তু এখন সেই কালচার, আজকে একটা হিন্দু ছেলে, আগে আমাদের একটা মিক্সড কালচার ছিল। হিন্দুরা নমস্কার বলতো, আমরা সালাম বলতাম, ওরা ধুতি পরতো, আমরা পাজামা পরতাম। বাংলাদেশের একটা অভিন্ন চেহারা ছিল। এখন সেখানে ওরাও আমরা ইসলামিক কালচারটা, যেটাকে ধর্মীয় কালচারটা এমনভাবেই পেয়ে বসছে, হিজাব পরা এমন বেড়েছে। আর কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, এগুলো বুঝতে পারো যে সাইদির ছবি দেখে চাঁদে, এটা এই 21 শতকে কোনো জাতিকে বিশ্বাস করানো যায়? এই জন্য আমার মনটা খুব না, তোমার হতাশ। সব শোনো গাফার, তোমার সব কথা আমি স্বীকার করি, এবং এইভাবে দেখলে মনটা ভেঙে যাবে, আমাদের আশা ভঙ্গ হবে আমাদের। কারণ আমরাও কিন্তু সেই বৃহত্তর যে সাংস্কৃতিক আবহাওয়া, যেখানে অসাম্প্রদায়িক চেতনা কাজ করেছে, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আমরা করিনি, যেভাবে আমরা বেড়ে উঠেছিলাম, গণতান্ত্রিক একটা চেতনায় বেড়ে উঠেছিলাম। আমরা তো 52 সন্তান, রাষ্ট্রভাষা আন্দোলনের সন্তান। এই সবটা মিলিয়ে যা দেখছি তাতে হ্যাঁ, এটা দুঃখ হয়, শোক হয়, আশাভঙ্গ হয়। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে এগুলো কিন্তু ক্ষণকালের। কারণ আমাদের সাংস্কৃতিক শিকড় কিন্তু অনেক গভীরে প্রথিত। প্রতিদিনের আমার জীবন যাপনের আচার আচরণে এটা কিন্তু প্রকাশ পায়। এমনকি যারা ওই হিজাব পড়ছে তারাও কিন্তু দেখবে যে আচার অনুষ্ঠান ধরো তাদের বিয়ের উৎসবে করে, সেটা কিন্তু পুরোপুরি ইসলামী নয়, তার শেকড় কিন্তু এই বাংলার মাটিতে। এটা অন্য কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আমরা জীবনে দেখেছি। আমাদের কন্ট্রিবিউশন কতটুকু সেটা আমি বলতে চাই না, কিন্তু এই যে অভ্যুদয় দেখেছি, এটা কিন্তু আমাদের জীবনের একটা বিশাল একটা পাওয়া। ভবিষ্যতের প্রজন্মের পর প্রজন্ম আমাদের ঈর্ষা করবে যে আমরা এমন সব মানুষদের দেখেছি যারা এই দেশটাকে গড়ে তুলেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর সময়ে যে আমরা বেঁচে ছিলাম, আমরা নিঃশ্বাস নিয়েছি একই বায়ুতে, একই সময়ে আমরা যে বেঁচে ছিলাম, তাকে আমরা 7ই মার্চের ভাষণ দিতে দেখেছি, তাকে আমরা বঙ্গবন্ধু উপাধি পেতে দেখেছি, তাকে আমরা স্বদেশ প্রত্যাবর্তনের সময় পেয়েছি। এই যে পুরো ব্যাপারগুলো যে আমরা যে দেখেছি, প্রজন্মের পর প্রজন্ম আমাদের ব্যাপারে ঈর্ষান্বিত হবে এবং তারা বলবে যে আপনারা যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়েছে কি হয়নি, তার চেয়েও বড় কথা হচ্ছে যে সেগুলো আপনারা আপনাদের লেখার ভেতরে, তুমি তোমার অধিকাংশ সাংবাদিকতার জীবনে যে লেখাগুলো করেছো, এখনও যে লেখাগুলো করে চলেছো, বা আমি যে লেখাগুলো করে চলেছি আমার কবিতা, গল্প, উপন্যাস, নাটকে, তার ভিতরে আমরা রেখেই যাচ্ছি। এবং আমার এটা দুঃখ কি জানো, তুমি যে বলেছো তোমার সঙ্গে একমত, কিন্তু কথা হচ্ছে
আমি তো বঙ্গবন্ধুকে দেখেছি, ঘনিষ্ঠভাবে মিশেছি, তার কন্যা শেখ হাসিনাকেও দেখেছি। শেখ হাসিনার অসাধারণ অ্যাচিভমেন্ট, দক্ষিণ এশিয়ায় তার মতো রাজনৈতিক নেত্রী এখন নেই। তা সত্ত্বেও বলবো, বঙ্গবন্ধুর যে সামাজিক সাংস্কৃতিক অবস্থান ছিল সেটায় শেখ হাসিনা পৌঁছতে পারেননি। এটা আমার একটা বড় দুঃখ। আমি অবাক যে শেখ মুজিবের মতো একজন মুসলিমই করতেন যে প্রথম যৌবনে, হ্যাঁ, এবং গ্রাম থেকে উঠে আসা একজন নেতা, তার যে সামাজিক বোধটা অবাক করেছে। তারপর দেশ স্বাধীন হওয়ার পরে যখন বিয়ের ব্যাপার উঠলো, মনে আছে? হ্যাঁ যে হ্যাঁ, ফুলের মালা, ফুলটা কি ফুল ওটা? বেলি ফুল, বেলি ফুল। কোনো ইয়া নয়, কি বলে, সোনার গয়না, সোনার গয়না টয়না কিচ্ছু না, এই বেলি ফুল দিয়ে বিয়ে করতে হবে। এবার প্রত্যেকটা ব্যাপারে ওনার যে সামাজিক ইয়ে, লাস্টে যেটা করেছিলেন, সমস্ত কেউ ব্যারিস্টার অ্যাডভোকেট লিখতে পারবে না, সমস্ত আপ টু মুহুরি ক্লাস পর্যন্ত সব অ্যাডভোকেট, ব্যারিস্টার উঠিয়ে মানে একরকম সাম্যটা যেটা কালচারাল রেভলিউশনের সময় মাসুদুম করতে চেয়েছিল, সেটা উনি করতে গেছিলেন এখানে বাংলাদেশে। তার পরবর্তী একজনও, না তার পরিবার থেকে, না তার রাজনৈতিক দল থেকে একটা লোকের কোনো সামাজিক সাংস্কৃতিক না কোনো তুমি অগ্রাভিযান দেখা কথাগুলো বলছো একেবারেই সাংবাদিকের এগুলো দৃষ্টি মাঝে মাঝে থেকে। দুঃখ হয় যে শোনো আমরা শোনো এতটা পিছিয়ে গেলাম কেন? শোনো, সাংবাদিকের দৃষ্টি থেকে কথাগুলো বলছো, তুমি তাৎক্ষণিক এর দিকে নজর দিচ্ছ গাফার। আমি তোমাকে বলছি, গভীরে তাকালে আমরা দেখব যে নিরাশ হওয়ার কিছু নেই। এই দেশ আমাদের নিজের হাতে তৈরি। এই দেশ আমার পিতামহ থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের নানান অবদানে এই দেশ সমৃদ্ধ। না, আমি তোমার সঙ্গে একমত। আমি নিরাশ না, আমি নিরাশ না, বা আমি সাময়িকভাবে হতাশ। হয়তো আমাদের জীবদ্দশায় আমরা যা চেয়েছিলাম দেখে যেতে পারবো না। বাংলাদেশের বর্তমান অবস্থায় আমি এক বন্ধুর কাছে চিঠি লিখেছি, এটা আসলে একটা চিঠি। মশাল কি নিভে গেল বন্ধু, সূর্যের রং মাখা রোদ্দুর, রক্ত কি মুছে গেল বন্ধু, এই ঘোর অমানিসা কদ্দুর, মুক্তির মৃতদেহ বন্ধু, রমনার রাজপথে বেওয়ারিশ, অভিমন্যুরা আজ খঞ্জ, নিরস্ত্রীর হাত করে নিষ্পিস, চৌকির সিপাহীরা বন্ধু, বন্দুক হাতে নিয়ে শান্তি, কলম লেখনী হলো স্তব্ধ, কবে হবে এই দেশে ক্রান্তি, মশাল কি নিভে গেল বন্ধু, রোদ্দুর বুঝে যাবে সন্ধ্যায়, রক্ত কি মুছে যাবে বন্ধু, জীবনটা কেটে যাবে তন্দ্রায়। তোমার কবিতা। তাহলে এটি হলো আমার কথা শোনো, তাহলে আমার কথা শোনো যে বঙ্গবন্ধু যখন, আমি তোমাকে বলছি, বঙ্গবন্ধু যখন স্বদেশ ফিরে এলেন 1972 সালের 10ই জানুয়ারি, দিল্লিতে থেমে যে তিনি যে ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আমাদের এই যাত্রা নিরাশা থেকে আশার দিকে, আমাদের এই যাত্রা অন্ধকার থেকে আলোর দিকে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, আমি তো এসেছি মাটির দেউল আউল বাউল থেকে, আমি তো এসেছি জয়নুল আর অবন ঠাকুর থেকে, আমি তো এসেছি অগ্নিবীণা ও গীতাঞ্জলির থেকে, আমি তো এসেছি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, আমি তো এসেছি 71-এর বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি শেখ মুজিবুর থেকে। এই ইতিহাস ভুলে যাব আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার প্রেরণায় বাংলায় আমি আজও এই পথ চলি। পায়ে আমাদের কী রয়েছে? উর্বর পুলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পুলি। এই হচ্ছে আমার বিশ্বাস। আজকে এই পর্যন্ত থাক। একটাই কথা, যে এটা শেষ দেখাও হতে পারে, আবার দেখাও হতে পারে। শুধু একটা কথা মনে রাখবে, যে তুমি মৃত্যুর পরে কী হিসাবে বেঁচে থাকতে চাও? মৃত্যুর পরে একজন বাঙালি হিসেবে বাঙালির মনে বেঁচে থাকতে চাই।
আমি একজন মানুষ হিসাবে বাঁচতে চাই, এবং আমি এই কথা বলবো না যে আমি একজন সৎ মানুষ ছিলাম, অসৎ মানুষ ছিলাম। আমি আদের জিতে সেই কথাটা বিশ্বাস করি। আমি যা তার জন্য নিন্দিত হতে রাজি আছি, আমি যা নই তার জন্য প্রশংসিত হতে রাজি। বাহ, সুন্দর বলেছো, আমারও এই কথা। চলো। ওকে, চলো।